সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকের কোর্সের নাম হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়টার নাম হচ্ছে জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন। আচ্ছা, আজকের অধ্যায় এই আলোচনা থেকে আমরা যে টপিকগুলো শিখব, শিকড় ফল আর কি, সেটা হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থান কি, মৌলিক গণতন্ত্র কি, সামরিক শাসন কি, গণ অভ্যুত্থানের কারণ এবং গণ অভ্যুত্থানের তাৎপর্য। আমরা এই কটা বিষয় আলোচনা করব। এই বিষয়গুলো আমরা আজকের অধ্যায় থেকে শিখতে পারব। প্রথমে আমরা দেখি 1969 সালের গণ অভ্যুত্থান কি। পাকিস্তানি শাসক গোষ্ঠীর 22 বছরের শাসন ও শোষণের পূর্ব পাকিস্তানের মানুষ যখন প্রতিবাদী হয়ে ওঠে, তখন কয়েকজন সামরিক অফিসার সহ বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে আগরতলার ষড়যন্ত্র মামলার আসামি করা হয়। এ চক্রান্ত নস্যাৎ করার জন্য ছাত্র জনতা 6 দফা ও 11 দফার ভিত্তিতে 1969 সালের 25শে জানুয়ারি যে দেশব্যাপী বিস্ফোরণ ঘটায় তাই গণ অভ্যুত্থান নামে পরিচিত। 6 দফা ও 11 দফার ভিত্তিতে 1969 সালের 25শে জানুয়ারি যে দেশব্যাপী যে বিস্ফোরণ ঘটায় তাই গণ অভ্যুত্থান নামে পরিচিত। অর্থাৎ এখানে আইয়ুব খানের তীব্র আন্দোলনের মুখে আইয়ুব খানের পতন ঘটে। ইতিহাসে এই ঘটনায় গণ অভ্যুত্থান নামে পরিচিত। আচ্ছা, এবার আমরা দেখার চেষ্টা করব যে গণ অভ্যুত্থানের কারণ কি। পাশাপাশি আমরা এই আইয়ুব খানের শাসন যেহেতু আলোচনা করব, অন্যান্য টপিকগুলো এখানে আমাদের আসবে। আচ্ছা, গণ অভ্যুত্থানের কারণগুলো। তাহলে গণ অভ্যুত্থানের একটা কারণ হচ্ছে সামরিক স্বৈরশাসন। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে 1969 সালে গণ অভ্যুত্থানের কারণ হচ্ছে সামরিক স্বৈরশাসন। 1958 সালে আইয়ুব খান সামরিক শাসন জারি করে অবৈধভাবে ক্ষমতা আসে। আইয়ুব খান ক্ষমতা আসার পরে সে স্বৈরশাসন বা একনায়কতন্ত্র চালু করে। 1969 সাল পর্যন্ত সে ক্ষমতায় ছিল। এদেশের মানুষের যে মৌলিক অধিকার ছিল, চলার অধিকার, মত প্রকাশ অধিকার, সবই সে কি করেছিল? পদদলিত করেছিল। এবং এদেশের মানুষ একটা পর্যায়ে আইয়ুব খানের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়ে। মানুষের যে মূল্যবোধ, ভাবধারা, ধ্যান ধারণা, আশা আকাঙ্ক্ষা বিপর্যয় ঘটে। তার প্রতিবাদ স্বরূপ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের প্রচেষ্টা সূচিত হয় এই গণ অভ্যুত্থান বা আইয়ুব খান সরকারের পতন। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই স্বৈরশাসনের পাশাপাশি এই যে সামরিক স্বৈরশাসন আইয়ুব খান তৈরি করেছিল। স্বৈরশাসনটা কি? যে সেনাবাহিনী, সামরিক শাসনটাকে আমরা একটু দেখি, যে সেনাবাহিনী কর্তৃক রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশ পরিচালনা করাকে বলা হয় সামরিক শাসন। তো আইয়ুব খান অবৈধভাবে সামরিক শাসন জারি করে ক্ষমতায় এসেছিল। এটা সম্পূর্ণ অবৈধ ছিল। দেশের মানুষ তার এই অবৈধভাবে ক্ষমতা দখল মেনে নিতে পারেনি, যার কারণে তীব্র আন্দোলন ঘটায়। গণ অভ্যুত্থানের আরেকটা কারণ হচ্ছে পাকিস্তানের দুই অংশের অর্থনৈতিক বৈষম্য। আইয়ুব খানের শাসনামলে বিদ্যমান পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে পর্বতপ্রমাণ আঞ্চলিক বৈষম্য সৃষ্টি হয়। অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে 1947 সালে ভারত পাকিস্তান স্বাধীন হয়েছিল, সে পরবর্তীতে দেখা গেল যে আমাদের এদেশের মানুষের যে গণতন্ত্রের স্বপ্ন ছিল, মৌলিক অধিকারের স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন আইয়ুব খান বাস্তবায়ন করেনি। আইয়ুব খান দুই পাকিস্তান, পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে রিজিওনাল ইকোনমিক ডিসপ্যারিটি বা আঞ্চলিক অর্থনৈতিক বৈষম্য তৈরি করে। সে পশ্চিম পাকিস্তানের জন্য যে পরিমাণ বাজেট দিত, পূর্ব পাকিস্তানের জন্য ওই পরিমাণ বাজেট দিত না। ফলে রাস্তাঘাটের উন্নয়নের ওই দেশে যতটা হতো, পূর্ব পাকিস্তানে সেই পরিমাণ হয়নি। শিক্ষাক্ষেত্রে আমরা পর্যাপ্ত পরিমাণ অধিকার পাইনি। সব সেক্টরে এদেশের মানুষ বঞ্চিত ছিল। তো এই যে আর্থিক বৈষম্য, এই বৈষম্য এদেশের মানুষ মেনে নিতে পারে না, যার কারণে এই যে আঞ্চলিক বৈষম্য ক্রমে গণ অভ্যুত্থানের ভিত্তি রচনা করে।
আচ্ছা, গণ অভ্যুত্থানের আরেকটা কারণ হচ্ছে স্বার্থান্ধদের ক্ষমতার অপব্যবহার। 1962 সালের সংবিধান অনুযায়ী সমগ্র পাকিস্তানে গণবিরোধী ও অশুভ শক্তির ক্রমাগত ক্ষমতা বৃদ্ধি এবং বিশেষ করে মৌলিক গণতন্ত্র ও অন্যান্য স্বার্থান্ধ ব্যক্তিবর্গের ক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতার অপব্যবহার গণ অভ্যুত্থান ত্বরান্বিত করে। এখানে আমরা যেটা দেখতে চাই সেটা হলো খালি যারা স্বার্থ অন্ধ ছিল তারা ক্ষমতার অপব্যবহার করেছিল। এদেশের মানুষ চেয়েছিল গণতান্ত্রিক সরকার, এদেশের মানুষ চেয়েছিল মৌলিক অধিকার, এদেশের মানুষ ছিল ভোটের অধিকার, ভাতের অধিকার, কিন্তু স্বার্থান্ধ যারা ছিল তারা জনগণের এই অধিকার না করে তারা কি করলো, ক্ষমতার অপব্যবহার করলো, যার কারণে দেশের মানুষ মেনে নিতে পারেনি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো আইয়ুব খান ক্ষমতায় থাকার জন্য মৌলিক গণতন্ত্র চালু করেছিল। আচ্ছা, এটার নাম আসলে মৌলিক গণতন্ত্র থাকলেও এটার ভিতরে কোনো গণতন্ত্র ছিল না। এটা আমরা একটু মৌলিক গণতন্ত্রটা কি এখানে একটু আলোচনা করার চেষ্টা করব। অনেক সময় পরীক্ষাতে আসে মৌলিক গণতন্ত্রটা কি। আইয়ুব খান ক্ষমতা আসার 1958 সালে ক্ষমতায় আসে, 1959 সালে সে মৌলিক গণতন্ত্র চালু করে। মৌলিক গণতন্ত্রটা কি? আইয়ুব খান 4 স্তর বিশিষ্ট যে স্থানীয় সরকার চালু করে এটাকে বলা হয় মৌলিক গণতন্ত্র। তাহলে আইয়ুব খান প্রথমে 5 স্তর বিশিষ্ট সরকার চালু করলেও পরবর্তীতে একটা স্তর বাদ দিয়ে 4 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা পাকিস্তানে প্রবর্তন করে। এই যে আইয়ুব খানের যে 4 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা, এটাকে বলা হয় মৌলিক গণতন্ত্র, যেটা 1959 সালে চালু করা হয়েছিল। আইয়ুব খান এই মৌলিক গণতন্ত্রের চারটা পার্ট ছিল। কি কি ছিল? এক নম্বর হচ্ছে ইউনিয়ন কাউন্সিল, থানা কাউন্সিল, জেলা কাউন্সিল, বিভাগীয় কাউন্সিল। এই মৌলিক গণতন্ত্রের যে 4টা পার্ট ছিল, প্রথমটা হচ্ছে ইউনিয়ন কাউন্সিল। এই ইউনিয়ন কাউন্সিলের সদস্য সংখ্যা ছিল 15 জন। এর ভিতর 3 ভাগের 1 ভাগ সরকারি চাকরিজীবী ছিল। তারপরে থানা কাউন্সিল, এরপরে জেলা কাউন্সিল। জেলা কাউন্সিলের সদস্য সংখ্যা ছিল 40 জন। এর ভিতরে কিছু সংখ্যক সরকারি চাকরিজীবী ছিল এবং জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচালিত হতো। আরেকটা হচ্ছে বিভাগীয় কাউন্সিল, এখানে সদস্য সংখ্যা ছিল 45 জন। এই বিভাগীয় কাউন্সিলেরও একটা অংশ ছিল সরকারি চাকরিজীবী, আর এটার চেয়ারম্যান ছিল বিভাগীয় কমিশনার। তাহলে আইয়ুব খান এই মৌলিক গণতন্ত্রের নাম দিয়ে আসলে একটা অগণতান্ত্রিক সিস্টেম এদেশে চালু করেছিল। এটা মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। এই মৌলিক গণতন্ত্রের ভোটার সংখ্যা ছিল বা মৌলিক গণতন্ত্রের সদস্য সংখ্যা ছিল 80,000। পশ্চিম পাকিস্তান 40,000, পূর্ব পাকিস্তান 40,000। এরা মাত্র এত কয়েক কোটি জনগণের ভিতরে মাত্র 80,000 মানুষ কি করতে পারত, এই ভোটাধিকার চর্চা করতে পারত। বাকি মানুষ সবাই ভোটাধিকার বঞ্চিত ছিল। এজন্য এদেশের মানুষ আইয়ুব খানের এই মৌলিক গণতান্ত্রিক ব্যবস্থা এদেশের মানুষ মেনে নেয়নি এবং এদেশের মানুষ আইয়ুব খানের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়ে এবং রূপ নেয় গণ অভ্যুত্থানে এবং তারপর তার পতন ঘটে। আচ্ছা, 1969 সালের গণ অভ্যুত্থানের আরেকটা কারণ হচ্ছে আমলা ব্যবস্থার অত্যাধিক ক্ষমতা বৃদ্ধি। এখানে আমলা বলতে সেনা আমলার কথা বলা হয়েছে। সেনা আমলাদের ক্ষমতার অত্যাধিক বৃদ্ধি। পাকিস্তান আইয়ুব খান 1958 সালে অবৈধভাবে ক্ষমতায় আসে, কারণ আইয়ুব খান ছিল সেনাপ্রধান। সে অবৈধভাবে ক্ষমতা আসার পর যারা সামরিক আমলা ছিল, এই সামরিক আমলাদের ক্ষমতা বেসরকারি আমলাদের চেয়ে বৃদ্ধি পায়। মেজর থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত সবারই ক্ষমতার দাপট ছিল, ক্ষমতার অপব্যবহার করত, যার কারণে সামরিক আমলারা ছিল কোণঠাসা এবং তারা ক্ষমতার অপব্যবহার করত, আইয়ুব খানের নির্দেশ বাস্তবায়ন করত। জনগণের যে মৌলিক অধিকার ছিল, জনগণের মানবাধিকার ছিল, এটা কোনো অধিকারই ছিল না। তো এই যে সরকারের আইয়ুব খান সরকারের গণস্বার্থ বিরোধী তৎপরতা ও ভূমিকার প্রতিবাদ হিসেবে সৃষ্ট হয় এই গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের আরেকটা কারণ 1969 সালে গণ অভ্যুত্থানের আরেকটা কারণ হচ্ছে ক্ষমতাসীনদের চরম অবহেলা। পূর্ব পাকিস্তানিদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দাবি দেওয়ার প্রতি ক্ষমতাসীন সরকারের ছিল চরম অবহেলা এবং ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের ফলেই তৈরি হয়েছিল গণ অভ্যুত্থান।
গণ অভ্যুত্থানের আরেকটা কারণ হচ্ছে এখানে 6 দফাকে অবহেলা করা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য, পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন বা অন্যান্য অধিকার নিশ্চিত করার জন্য তিনি 1966 সালে আইয়ুব খানের কাছে 6 দফা পেশ করেছিলেন। কিন্তু আইয়ুব খান বঙ্গবন্ধুর যে ন্যায্য দাবি ছিল এই দাবিগুলো আইয়ুব খান সরকার মেনে নেয়নি। এদেশের মানুষ বুঝতে পেরেছিল যে 6 দফা বাস্তবায়ন হলে তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে, তাদের মানবাধিকার নিশ্চিত হবে, এদেশে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হবে, যে স্বপ্ন তারা 47-এ দেখেছিল। বঙ্গবন্ধু সেটাই চেষ্টা করেছিলেন, কিন্তু আইয়ুব খান সরকার বঙ্গবন্ধুর এই 6 দফা দাবি মেনে না নিয়ে বরং তার প্রতি নির্যাতন শুরু করে, তাকে জেলবন্দি করে। এই যে ষড়যন্ত্র আইয়ুব খানের, এর ফল হিসেবেই 69-এর গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল। 1969 সালের গণ অভ্যুত্থানের আরেকটা কারণ হচ্ছে বাঙালিদের স্বকীয়তা ও অস্তিত্ব টিকিয়ে রাখা। বাঙালিদের স্বকীয়তা ও অস্তিত্বটা টিকিয়ে রাখার উদ্দেশ্যেই এই গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল। আইয়ুব খান বঙ্গবন্ধু যখন 6 দফা দাবি পেশ করলো এবং এদেশের মানুষের পক্ষে যখন সারা দেশে আইয়ুব খানের বিপক্ষে গণজোয়ার তৈরি করলো যে এদেশের মানুষের অধিকার বাস্তবায়নে, আসল করে তাদের ভাতের অধিকার, ভোটের অধিকার, শিক্ষার অধিকার, তারপরে ন্যায় বিচার পাওয়ার অধিকার, যে এই যে অধিকার ছিল, আইয়ুব খান এই অধিকারের বাস্তবায়ন না ঘটিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। এটা ছিল আসলে একটা ষড়যন্ত্রমূলক মামলা। বঙ্গবন্ধুর বিরুদ্ধে আইয়ুব খান একটা অভিযোগ এনেছিল যে সে ভারতের আগরতলা ষড়যন্ত্র করছে পাকিস্তান ভাঙার জন্য। আসলে এটা ছিল সম্পূর্ণ মিথ্যা এবং পরে এটা আইয়ুব খান আদালতে প্রমাণে ব্যর্থ হয়। তো এই যে এদেশের মানুষের যে স্বাধিকারের দাবি ছিল, এদেশের মানুষের যে বাঙালি জাতীয়তাবাদ তৈরি হয়েছিল, আইয়ুব খান এই জাতীয়তাবাদ নস্যাৎ করতে চেয়েছিল, আর বাঙালিরা চেয়েছিল তাদের জাতীয়তাবাদ টিকিয়ে রাখা, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা, আর এই জন্যই বঙ্গবন্ধুর নেতৃত্বে সংগ্রাম চালিয়ে যাচ্ছিল। তো যা হোক, এদেশের মানুষ সে তীব্র আন্দোলনের মুখে একটা পর্যায়ে আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলা মিথ্যা প্রমাণিত হয় এবং বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। এদেশের মানুষ তাদের স্বকীয়তা এবং অস্তিত্ব রক্ষার জন্যই আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং গণ অভ্যুত্থান করেছিল। 1969 সালে গণ অভ্যুত্থানের আরেকটা কারণ হচ্ছে উন্নয়ন দশক উদযাপন। আইয়ুব খান 1958 সালে ক্ষমতায় আসে এবং 1969 সালে জনগণের তীব্র দাবির মুখে একটা পর্যায়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। আইয়ুব খান এদেশের মানুষের যে মৌলিক অধিকার ছিল, মানবাধিকার ছিল, তা বাস্তবায়ন করেনি। আদালতে ন্যায় বিচার পাওয়ার যে অধিকার ছিল জনগণের, সে অধিকারও ছিল না। কোর্টে ন্যায় বিচার পাওয়ার অধিকার ছিল না। বিনা বিচারে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আইয়ুব খান এদেশের মানুষকে জেলবন্দি করেছিল। তাদের কোনো মানবাধিকার ছিল না। যেখানে এদের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে, মানবাধিকার নিশ্চিত করবে, মৌলিক অধিকার নিশ্চিত করবে, ভোটাধিকার প্রয়োগ করবে, এর পরিবর্তে আইয়ুব খান, যেখানে সে ছিল ব্যর্থ, এর পরিবর্তে আইয়ুব খান তার শাসনকে স্মরণীয় করে রাখার জন্য জাঁকজমকের সাথে উন্নয়ন দশক উদযাপন করে। এতে বিপুল পরিমাণ অর্থের অপচয় ঘটে। এদেশের মানুষ এটা মেনে নিতে পারেনি। গণতন্ত্রকামী জনগণও এই আয়োজনকে গ্রহণ করেনি এবং তারা আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং এই আন্দোলন গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়। গণ অভ্যুত্থানের আরেকটা কারণ হচ্ছে আসাদ, সার্জেন্ট জহুর হক ও শামসুজ্জোহাকে হত্যা। আইয়ুব খান ছাত্রনেতা ছিল আসাদ। 1969 সালের 20 জানুয়ারি আইয়ুব খানের নির্দেশে পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদ শাহাদাত বরণ করেন। এরপরে আসাদকে যখন হত্যা করা হয় অবৈধভাবে, তখন এদেশের মানুষ মেনে নিতে পারেনি, আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এরপরে আইয়ুব খান 1969 সালের প্রহররত সৈনিক সার্জেন্ট, আগরতলা ষড়যন্ত্র মামলার একজন আসামি ছিল সার্জেন্ট জহুরুল হক, তাকে
সেনা প্রহরত অবস্থায় সৈনিকদের গুলিতে হত্যা করা হয়। এদেশের মানুষ সার্জেন্ট জহুলকের হত্যাকাণ্ড মেনে নিতে পারেনি, কারণ তাকেও আইয়ুব খান অন্যায়ভাবে হত্যা করেছিল। সে ছিল সার্জেন্ট জহুলক ছিল দেশপ্রেমিক, আসাদ ছিল দেশপ্রেমিক। তারা এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিল, কিন্তু তার পরিবর্তে আইয়ুব খান তাদেরকে হত্যা করে। এরপরে 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহাকে আইয়ুব খান সেনাবাহিনী দিয়ে হত্যা করে। এই যে হত্যাকাণ্ড, আসাদের হত্যাকাণ্ড, সার্জেন্ট জহুলকের হত্যাকাণ্ড এবং শামসুজ্জোহা, ডক্টর শামসুজ্জোহা যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তাকে হত্যা করা হয়। এই হত্যা আইয়ুব খান একের পর এক যখন হত্যা করেই যাচ্ছিল অন্যায়ভাবে, এদেশের মানুষের যেখানে অধিকার বাস্তবায়ন করবে তার পরিবর্তে সাধারণ নির্দোষী মানুষকে আইয়ুব খান একের পর এক যখন হত্যা করতেছিল, তখন মানুষ এই বিষয়গুলো মেনে নিতে পারে নাই এবং আন্দোলন বেগবান হয়। এই চলমান আন্দোলন গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়। 1969 সালে আন্দোলনের মুখে আইয়ুব খান অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়। এবার আমরা গণ অভ্যুত্থানের গুরুত্ব বা তাৎপর্য দেখব, যে আইয়ুব খান 1969 সালে গণ অভ্যুত্থান রূপ নেয় আন্দোলন এবং আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। আসলে আইয়ুব খান সামরিক শাসন জারি করার মাধ্যমে ক্ষমতা এসেছিল। আইয়ুব খান ক্ষমতায় এসে সংবিধান স্থগিত করে দেয়। জনগণের যে মৌলিক অধিকার ছিল এগুলো খর্ব করে, রাজনীতি নিষিদ্ধ করে রাজনৈতিক শূন্যতা তৈরি করে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে এবং এদেশে বিদেশি শক্তির প্রভাব তৈরি হয়। এদেশের মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা ছিল সম্পূর্ণরূপে কি হয়, পদদলিত করে আইয়ুব খান। এবং এই যে তার 11 বছরের যে দুঃশাসন, এই দুঃশাসনের কারণে দেশের মানুষ মেনে নিতে পারে, সে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এবার আমরা এই যে গণ অভ্যুত্থান হলো 69 সালে, গণ অভ্যুত্থানের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করব। এবার আমরা এই যে 1969 সালে যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানের ফলে কি হলো, আইয়ুব খানের পতন ঘটলো। গণ অভ্যুত্থানের এটা একটি গুরুত্ব, যে এই আন্দোলনের পর আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়। শাসনতান্ত্রিক সমস্যার সমাধান না হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা ও 11 দফা বাস্তবায়নের জন্য জনগণকে নিয়ে আন্দোলন চালিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ঘোষণা করলে পাকিস্তানকে টিকিয়ে রাখার অভিপ্রায় স্বৈরাচারী আইয়ুব খান 1969 সালের 25 মার্চ সেনাবাহিনীর প্রধান ইয়াহিয়া খানের উপর শাসন ক্ষমতা অর্পণ করে রাজনীতি থেকে চিরবিদায় নেন। এভাবে আইয়ুব খানের এক দশককালীন সামরিক শাসনের অবসান ঘটে। অর্থাৎ এই গণ অভ্যুত্থানের ফলেই আইয়ুব খানের পদত্যাগ ঘটে। আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়েছিল, গণ অভ্যুত্থানের মাধ্যমে আইয়ুব খানের পতন হয়। আগরতলা মামলা প্রত্যাহার। 1968 সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে 34 জনের বিরুদ্ধে বঙ্গবন্ধু সহ 35 জন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আইয়ুব খান এবং মোনায়েম চক্র আগরতলা ষড়যন্ত্র মামলা নামে মিথ্যা মামলা দায়ের করে। কিন্তু ছাত্র জনতার তীব্র আন্দোলনের ভীত হয়ে আইয়ুব খান 1969 সালে এছাড়া আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলা প্রমাণে ব্যর্থ হয়, বঙ্গবন্ধু নির্দোষ প্রমাণিত হয়। অবশেষে ছাত্র জনতার তীব্র আন্দোলনে ভীত হয়ে আইয়ুব খান 1969 সালের 22 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়। তাইলে আইয়ুব খানের পতন, গণ অভ্যুত্থান হলো, আইয়ুব খানের পতন হলো এবং আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলা 1969 সালে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। গোল টেবিল বৈঠক আহ্বান। 1969 সালের গণ অভ্যুত্থান, আচ্ছা পরীক্ষাতে যদি গণ অভ্যুত্থানের ফলাফল আসে, ফলাফল তাৎপর্য কি? গোল টেবিল বৈঠক আহ্বান। সালে যখন 6 দফা এবং 11 দফার ভিত্তিতে আন্দোলন চলতেছিল, তখন 1969 সালের গণ অভ্যুত্থান প্রশমনের জন্য প্রেসিডেন্ট আইয়ুব খান 1969 সালের ফেব্রুয়ারি মাসে রাওয়ালপিন্ডিতে সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের এক গোল টেবিল বৈঠক আহ্বান করে। কিন্তু
এই গোল টেবিলের বৈঠক ব্যর্থ হয়। 1969 সালে গণ অভ্যুত্থানের আরেকটা ফল হচ্ছে এই যে আইয়ুব খান পদত্যাগ ঘটলো, এর ফলে কি হলো 1970 সালের নির্বাচন। তাহলে গণ অভ্যুত্থানের একটি তাৎপর্য হচ্ছে 70 সালের নির্বাচন। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের শাসন ব্যবস্থার অবনতি ঘটে। তাই শাসনতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন ঘটাতে 1970 সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। জনগণের তীব্র দাবির মুখে পাকিস্তান সরকার 1970 সালে নির্বাচন দিতে বাধ্য হয়। কেন্দ্রীয় সরকার গঠনের ক্ষেত্রে এই নির্বাচন ছিল গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠনের পরিপূর্ণ ম্যান্ডেট অর্জন করে। আইয়ুব খানের পতন হয়েছিল এবং 70 সালে নির্বাচন হয়েছিল এবং এই নির্বাচনে ফলে 69 গণ অভ্যুত্থানের কারণে 70 নির্বাচন এবং এই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে তথা বঙ্গবন্ধুর নেতৃত্বে একক সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগ অর্জন করেছিল। জাতীয়তাবোধ সৃষ্টি 6 দফা এবং 11 দফার ভিত্তিতে এই অঞ্চলে আন্দোলন হয়। এই আন্দোলনের মাধ্যমে মূলত 1952 সাল থেকেই বাঙালি জাতীয়তাবোধ সৃষ্টি হয়েছিল। এই আন্দোলনে জাতীয়তাবোধ আরো তীব্রতর হয়, জাতীয়তাবোধ আরো ইউনাইটেড হয়। এই আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে জাতীয়তাবোধ সৃষ্টি হয়। আর জাতীয়তাবোধের উপর ভিত্তি করেই 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের ডাক দেওয়া হয়েছিল এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের মানুষ স্বাধীনতার লাল সূর্য এনেছিল। তাহলে এই যে জাতীয়তাবোধ সৃষ্টি এবং আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলাম, এই স্বাধীন রাষ্ট্র পাওয়ার পিছে 1969 সালের গণ অভ্যুত্থান অর্থাৎ 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছিল। এই কারণে এদেশে 70 নির্বাচন হয়েছিল এবং পরবর্তীতে আমরা বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিল এবং এর ফলেই বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, স্বৈরাচার বিরোধী ও গণতান্ত্রিক মানসিকতা তৈরি। গণ অভ্যুত্থানের ফলে জনগণের মধ্যে স্বৈরাচার বিরোধী মানসিকতা গভীরভাবে প্রথিত হয়। অর্থাৎ আইয়ুব খানের যে স্বৈর শাসন ছিল, এই স্বৈর শাসনের কারণে দেশের মানুষের ভিতরে কি হয়, স্বৈরাচার বিরোধী মানসিকতা তৈরি হয়েছিল। বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য জনগণ সর্বস্ব ত্যাগ স্বীকারের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি ছুটি পুনর্বহাল, এটা 1969 সালের গণ অভ্যুত্থানের ফল ছিল। 1969 সালের গণ অভ্যুত্থানের ফলে জাতীয় চেতনার প্রতীক 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন হিসেবে পূর্বের মর্যাদা ফিরে পায়। আইয়ুব খান 21শে ফেব্রুয়ারি যে সরকারি ছুটি ছিল এই মর্যাদাটা বন্ধ করেছিল, কিন্তু আইয়ুব খানের পতন 1969 সালে গণ অভ্যুত্থানের ফলে আইয়ুব খানের পতন হয় এবং এই গণ অভ্যুত্থানের ফলে জাতীয় চেতনার প্রতীক 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন হিসেবে পূর্বের মর্যাদা ফিরে পায়। উল্লেখ্য যে 54 সালে যে যুক্ত ফ্রন্ট নির্বাচন হয়েছিল, এই যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভা 21শে ফেব্রুয়ারিকে ছুটির দিন ঘোষণা করেছিল। এখানে আমরা যুক্ত ফ্রন্ট একটু আলোচনা করব। তাহলে এই যে 54 সালে যুক্ত ফ্রন্টের যে মন্ত্রিসভা গঠিত হয়েছিল, এই মন্ত্রিসভার বঙ্গবন্ধু একজন মন্ত্রী ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সবার মন্ত্রিসভার সদস্য ছিলেন। আচ্ছা, যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভা 21শে ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন 1954 সালে ঘোষণা করেছিল, কিন্তু 1958 সালে সামরিক শাসন জারির পর এই ছুটি বাতিল হয়ে যায়। আইয়ুব খানের পতনের পর গণ অভ্যুত্থানের ফলেই আমরা এদেশে আবার
এদেশে আবার 21শে ফেব্রুয়ারি ছুটি পুনর্বহাল হয়েছিল। 1969 সালের গণ অভ্যুত্থানের ফলেই স্বাধীনতা অর্জন। 1971 সালে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছিলাম। পাকিস্তান সামরিক জান্তা এ গণ আন্দোলনকে স্তব্ধ করার জন্য শত শত চেষ্টা চালিয়েও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। এই আন্দোলন পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে সহায়তা করে। বাঙালি জাতি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার ও স্বাধীনতা ছিনিয়ে আনার যে মহান ব্রত নয়, তা 1971 সালের 16ই ডিসেম্বর তা বাস্তব রূপ লাভ করে। বঙ্গবন্ধুর নেতৃত্বেই সেদিন এখানে বঙ্গবন্ধুর যে 6 দফা ছিল, বঙ্গবন্ধুর 6 দফা স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে আইয়ুব খান পতন হয়েছিল 1969 সালে এবং গণ অভ্যুত্থান হয়েছিল, জনগণের বিজয় হয়েছিল। এরই ফলাফল থেকে আমরা দেখতেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা, যেটা 1971 সালে 16 ডিসেম্বর বাস্তবায়ন করেছিল। এখানে আমরা একটু পিছিয়ে যাই, যুক্ত ফ্রন্টটা একটু আলোচনা করি, একটু মাঝে মাঝে পরীক্ষাতে আসে, এখানেও রিলেটেড। যুক্ত ফ্রন্ট আসলে যুক্ত ফ্রন্ট ছিল, এই যুক্ত ফ্রন্ট 1953 সালের ডিসেম্বর মাসে গঠিত হয়েছিল এবং নির্বাচন হয়েছিল 1954 সালে। যুক্ত ফ্রন্টের নির্বাচন বলা হয় 1954 সালে যুক্ত ফ্রন্টের নির্বাচন, যেহেতু 53 গঠিত হয়েছিল 1953 সালের ডিসেম্বরে, কিন্তু নির্বাচনটা হয়েছিল 1954 সালে, এই জন্য 54 সালে যুক্ত ফ্রন্ট নির্বাচন বলে। 1954 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে 4 দলীয় জোট গঠিত হয়েছিল। এই 4 দলীয় জোটকে যুক্ত ফ্রন্ট বলা হয়। আওয়ামী লীগ, কৃষক প্রজা পার্টি, গণতন্ত্রী দল, নিজাম ইসলাম, এই 4টি দলের সমন্বয়ে গঠিত হয়েছিল 1954 সালে যুক্ত ফ্রন্ট। এই নির্বাচনে এক পক্ষে ছিল যুক্ত ফ্রন্ট, অন্য পক্ষে ছিল মুসলিম লীগ। এই নির্বাচনে 237টা আসনের ভিতরে যুক্ত ফ্রন্ট 223টি আসন লাভ করে এবং মুসলিম লীগ মাত্র 9টি আসন লাভ করে। এই নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি হয় এবং যুক্ত ফ্রন্টের বিজয় হয় এবং পরবর্তীতে মন্ত্রিসভা গঠিত হয় এবং এই বঙ্গবন্ধু এই মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন। এই আইয়ুব খান সরকার, পাকিস্তানের সরকার এই নির্বাচিত সরকারকে অবৈধ হস্তক্ষেপ করে, এই সরকার পর অবৈধভাবে হস্তক্ষেপ করে এবং মন্ত্রিসভাকে ভেঙে দেয়। আমরা এর সাথে একটু রিলেটেড বঙ্গবন্ধু সরকারের সফলতাগুলো দেখার চেষ্টা করব। আমরা বঙ্গবন্ধু সরকারের 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত বঙ্গবন্ধু সরকারের যে সফলতাগুলো ছিল, পরীক্ষাতে মাঝে মাঝে আসে বঙ্গবন্ধু সরকারের সফলতা আলোচনা করো। এবার আমরা তাহলে বঙ্গবন্ধু সরকারের সফলতা নিয়ে একটু আলোচনা করি। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এরপর বঙ্গবন্ধু 1972 সালের 8ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পায়। মুক্তি পাওয়ার পর 10ই জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে প্রত্যাবর্তন করে। এদিন বাংলাদেশে অত্যন্ত স্মরণীয় দিন। এই দিনটাকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস বলা হয়। বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারি ক্ষমতা আসার পর মন্ত্রিসভা 11ই জানুয়ারি মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নেন। মন্ত্রিসভা গঠিত হয়। এরপরে তিনি বঙ্গবন্ধু নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর বঙ্গবন্ধু সরকারের যে সফলতাগুলো ছিল সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখি। বঙ্গবন্ধু সরকারের অন্যতম সফলতা ছিল পাকিস্তানের যে সেনাবাহিনী ছিল,
ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে ব্যাপকভাবে সহযোগিতা করেছিল। এই যে ভারত থেকে যে সেনাবাহিনী এদেশে এসেছিল, বঙ্গবন্ধু সফলভাবেই ভারত সরকারের সাথে আলোচনা করে তাদেরকে অল্প সময়ের ভিতরেই তাদেরকে ফেরত পাঠিয়েছিলেন। এটা বঙ্গবন্ধুর একটি ইতিবাচক দিক। বিভিন্ন প্রতিষ্ঠান জাতীয়করণ। বঙ্গবন্ধু সরকার আরেকটা সফলতা হচ্ছে বিভিন্ন এদেশের যে শিল্প কলকারখানা, এদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধু ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেন এবং তিনি বিভিন্ন প্রতিষ্ঠান কলকারখানা সরকারিকরণ করেন। শিক্ষা, প্রাইমারি স্কুল সরকারিকরণ করেন। এর ফলে কয়েক লক্ষ শিক্ষক সরকারিকরণ করার ফলে ব্যাপক সুবিধা অর্জন করে বিভিন্ন স্কুল কলেজ নির্মাণ করেন এবং সরকারি করেন। বঙ্গবন্ধু শিক্ষাক্ষেত্রে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেন। শিক্ষকদের যে পিসের বেতন পাওনা ছিল, এই টাকা বঙ্গবন্ধু পরিশোধ করেন এবং ছাত্রছাত্রীদের যে শিক্ষা প্রতিষ্ঠানের যে বকেয়া টিউশন ফি ছিল, এগুলো মওকুফ করেন। বঙ্গবন্ধু সরকারের সফলতাগুলো আমরা কি কি দেখতেছি? একটা অল্প সময়ের ভিতরে সেনাবাহিনী ভারতে ফেরত পাঠান। তারপরে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারিকরণ। কৃষি উন্নয়ন। বঙ্গবন্ধু প্রথম এদেশে কৃষি বিপ্লবের ডাক দিয়েছিলেন, সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। বঙ্গবন্ধু এদেশে যাতে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে, কৃষিক্ষেত্রে যাতে আমরা এগিয়ে যেতে পারি, এই জন্য তিনি কৃষকদের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন। কৃষি ব্যাংক কৃষকদের অল্প সুদে ঋণ দিয়ে ব্যাপক ভূমিকা অর্জন করেছিল এবং কৃষকদেরকে তিনি ভর্তুকি দেন। এই যে সারের ভর্তুকি বা বিভিন্ন সেক্টরে বঙ্গবন্ধু সরকার কৃষকরা যাতে অল্প দামে সার কিনতে পারে বা অন্যান্য সুযোগ সুবিধা পায়, এই জন্য তিনি কৃষকদের জন্য ভর্তুকির ব্যবস্থা করেন, সবুজ বিপ্লবের ডাক দেন এবং তিনি এদেশে বিভিন্ন নতুন নতুন ফসল উদ্ভাবনের জন্য তিনি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। রাস্তাঘাটের সংস্কার। এদেশের 1971 সালে মুক্তিযুদ্ধের সময় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছিল। বঙ্গবন্ধু যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেন। বিভিন্ন জায়গায় রেল লাইন সংস্কার করেন, নতুন নতুন রাস্তাঘাট নির্মাণ করেন এবং যেখানে কাদামাটির রাস্তা ছিল সেখানে কোথাও ইট কোথাও পাকা করার ব্যবস্থা করে যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটান। বঙ্গবন্ধু 25 বিঘা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেন। বঙ্গবন্ধু সরকার আরেকটি সফলতা হচ্ছে গৃহ নির্মাণ। বঙ্গবন্ধু সরকার এদেশে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় অনেকেরই পাকিস্তানিরা ঘর পুড়িয়ে দিয়েছিল, অনেকেই গৃহহীন হয়ে পড়েছিল। বঙ্গবন্ধু সরকার 43 লক্ষ গৃহ নির্মাণ করেন। এদেশের মানুষ যারা গৃহহীন হয়ে পড়েছিল অথবা আশ্রয়হীন হয়ে পড়েছিল অথবা তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, থাকার জায়গা ছিল না, তাদের জন্য 43 লক্ষ গৃহ নির্মাণ করেন। স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন। বঙ্গবন্ধু সরকার নতুন স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করেন। ফ্রেন্ডশিপ টু অল বাট ম্যালিস টু নান। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতি তিনি গ্রহণ করেন। তিনি জাতিসংঘের সদস্য পদ অর্জন, বঙ্গবন্ধু সরকার নেতৃত্বে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ অর্জন করে, ওআইসি সদস্য পদ অর্জন করে। বঙ্গবন্ধু তার বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য জুলিও কুরি উপাধি লাভ করেন। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে বিশাল কৃতিত্ব অর্জন করেন। নতুন মুদ্রানীতি চালু করেন। বঙ্গবন্ধু সরকার বাংলাদেশ স্বাধীনতার পর নতুন মুদ্রানীতি ও মুদ্রা ব্যবস্থা চালু করেন। অর্থনৈতিক উন্নয়ন। বঙ্গবন্ধুর নেতৃত্বে 1972 সাল থেকে ক্ষমতা নেওয়ার পর বঙ্গবন্ধু 1972 সালে ক্ষমতা
বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর ৭৫ সাল পর্যন্ত এদেশের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটে। বঙ্গবন্ধুর নেতৃত্বেই এদেশে পাকিস্তান আমলে বিদেশি ঋণের উপর ৬২% নির্ভরশীল ছিল। পূর্ব পাকিস্তান সরকার বেশিরভাগ ঋণই বিদেশি বিভিন্ন সংস্থা যেমন ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিত, কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে ৬২% ঋণ থেকে কমিয়ে, অর্থাৎ এদেশের অর্থনৈতিক ব্যবস্থা এত উন্নয়ন ঘটে, বিপ্লব ঘটে, যার ফলে বিদেশি ঋণ গ্রহণের পরিমাণ কমে যায় এবং ৬২% যেখানে পাকিস্তান আমলে ঋণ নেওয়া হতো সেখান থেকে তিনি কমিয়ে ২৭%-এ নিয়ে আসেন। ব্যাংকিং সেক্টরে বিপ্লব ঘটে, এদেশের মানুষ আস্তে আস্তে স্বয়ংসম্পূর্ণতা অর্জন